আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমাদান মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে রাত 12টার পর 19 তারিখ এবং 20 তারিখ মার্কেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেট সহ ওয়ার্ল্ডের যত বড় বড় ফাইন্যান্সিয়াল মার্কেট রয়েছে সমস্ত ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো তাকিয়ে থাকবে উক্ত ইভেন্ট থেকে কি ডাটা উঠে আসে তার উপর। সো যেহেতু আমরা রয়েছি ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে নিয়ে এবং ক্রিপ্টো মার্কেটে প্রচুর লিকুইডিটি সেন্সিটিভ মার্কেট, সেহেতু এই মার্কেট আগামী 2 দিন প্রচুর ভলাটাইল থাকতে পারে। সো আপনারা যারা ট্রেডিং করেন, হোক স্পট হোক ফিউচার, আপনাদের স্টপ লস টাইট রাখার চেষ্টা করবেন। সো আজকের ভিডিওতে আমরা মার্কেটের ইভেন্টগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে মার্কেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ উঠে এসেছে বিশ্লেষণ করার চেষ্টা করব, প্লাস টেকনিক্যালি দেখার চেষ্টা করব যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যেতে চায়। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো 1 নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এফওএমসি মিটিং মিনিটস। আমরা আজকে বাংলাদেশ সময় রাত 1টার সময়, অর্থাৎ আগামীকাল হয়ে যাবে বাংলাদেশ সময় রাত 1টার দিক, আমাদের এফওএমসি মিটিং মিনিটস উঠে আসবে। সো এফওএমসি মিটিং মিনিটস কি? আমরা জানি বছরে কয়েকবার এফওএমসি মিটিং হয়, রাইট? সো এফওএমসি মিটিংয়ের পরে সাথে সাথে আমরা এফওএমসি স্টেটমেন্ট জানতে পারি, একদম সাথে সাথে, যেমন ইন্টারেস্ট রেট কাট হলো নাকি রেট হাইক হলো অথবা রেট হোল্ড হলো জানতে পারি। 2 নম্বরে অর্থনৈতিক অবস্থা জানতে পারি এবং 3 নম্বরে ভবিষ্যতে কি নীতি নেওয়া হবে সেটার একটা হিন্ট আমরা এফওএমসি স্টেটমেন্ট থেকে জানতে পারি। তো এইবার এই সমস্ত স্টেটমেন্ট সংক্ষিপ্ত আকারে আমরা এফওএমসি মিটিংয়ের পরপরই জানতে পারি, রাইট? কিন্তু এফওএমসি এই সংক্ষিপ্ত স্টেটমেন্টের ঠিক 3 সপ্তাহ পরে আমরা এফওএমসি মিটিং মিনিটস পাই, অর্থাৎ বিস্তারিত ডাটা আমরা ঠিক 3 সপ্তাহ পরে পাই। তো 3 সপ্তাহ আগে আমাদের এফওএমসি মিটিং হয়েছে এবং আজকে রাত 1টার সময় কিন্তু আমরা এফওএমসি মিটিং মিনিটস পাবো। তো এই এফওএমসি মিটিং মিনিটসে কিন্তু বিস্তারিত সমস্ত কিছুই বলা থাকবে, যেমন সদস্যদের মধ্যে কি আলোচনা হলো, এবং 2 নম্বরে থাকবে কে সুদের হার কমাতে চেয়েছে, কে বাড়াতে চেয়েছে, কে হোল্ড করতে চেয়েছে ইন্টারেস্ট রেট। তো এই সমস্ত বিষয়াদি বিস্তারিত থাকবে। এবং 3 নম্বরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা থাকবে আমাদের আজকে, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আমাদের চোখ রাখতে হবে, যে অর্থনৈতিক অবস্থা, ইনফ্লেশন এবং চাকরির বাজার নিয়ে কার কেমন চিন্তা ভাবনা ফেডের সদস্যদের মধ্যে। তো এই বিষয়টা যখন উঠে আসবে সেটা আমরা অ্যানালাইসিস করে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আগামী দিনে ইউএস অর্থনৈতিক অবস্থাটা কি হতে পারে, ঠিক আছে? তো এই কারণে আজকে রাত 1টার দিকে অবশ্যই আমাদের একটু সাবধানে থাকতে হবে, মার্কেট প্রচণ্ড ভলাটাইল থাকার সম্ভাবনা রয়েছে। সো 1 নম্বর ইভেন্ট। 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে সেটা ভোর 7:30-এর দিকে, সম্ভবত আপনারা কেউ জেগে থাকবেন না, জবলেস ডাটা উঠে আসবে। তো দেখুন, বেকার ভাতার বেকারের আবেদন কিন্তু অলমোস্ট 2,27,000-এর কাছাকাছি আমরা প্রিভিয়াস ছিল। এবার এক্সপেক্টেড করা হচ্ছে যে আসলে 2,23,000-এর কাছাকাছি বেকার ভাতার আবেদন, যেটা আমরা জবলেস ক্লেম বলে থাকি, তো করার সম্ভাবনা রয়েছে এক্সপেক্টেড। তো এবার যদি আমরা দেখতে পাই যে বেকারের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু আমাদের পরবর্তীতে একটু প্রবলেমের হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে ইউএসের চাকরির বাজার ভালো যাচ্ছে না, এটা কিন্তু পরবর্তীতে রেট কাটের উপর ইফেক্ট করে, ঠিক আছে? যদি আমরা এখন দেখি যে আমাদের বেকারের সংখ্যা মোটামুটি, চাকরির বাজারটা ঠিকঠাক, তো সেটা আমাদের জন্যই ভালো হবে। সো এখানে এক্সপেক্টেড করা হচ্ছে যে বেকারের সংখ্যা কিছুটা কমেছে, তো অ্যাকচুয়ালি আমাদের ডাটা উঠে আসবে, অ্যাকচুয়াল ডাটা আমরা পাবো আগামীকাল ভোর 7:30 অ্যান্ড আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে 20 তারিখে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30। সো অ্যাডভান্স জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। সো এই জিডিপি ডাটা থেকে কিন্তু আমরা অর্থনৈতিক অবস্থার একদম বিস্তারিত বুঝতে পারবো, সেটা উঠে আসবে 20 তারিখে। তো আমি আগামী ভিডিওতে হয়তো বা এই জিডিপি নিয়ে আরও বিস্তারিত আসলে আপনাদের জানানোর চেষ্টা করব। তো এটা আজকে আর জানাবো না, ঠিক আছে? সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে নজর রাখবেন।
আমরা কখন কি ডাটা উঠে আসে একদম ইনস্ট্যান্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো এইবার 2 নম্বরে সবচাইতে গুরুত্বপূর্ণ নিউজ আমার কাছে মনে হয়েছে, যতগুলো নিউজ পেয়েছি আমি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ এটা মনে হয়েছে। টমলি সেজ এআই কিল্ড সফটওয়্যার অ্যান্ড জব লসেস আর সুন ফলো। অর্থাৎ টমলি এক সাক্ষাৎকারে সতর্ক করেছেন যে এআইয়ের কারণে অলমোস্ট $450 বিলিয়ন সফটওয়্যার সেক্টরের ক্ষতি হয়েছে, যার ফলে দ্রুতই মানুষের চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের জন্য কিন্তু নেগেটিভ। তো তিনি আরও বেশ কিছুটা বিষয় অ্যাড করেছেন আমাদের বুঝতে হবে। তো এই বিষয়গুলো থেকে আমরা সেন্টিমেন্ট বুঝতে পারবো, ঠিক আছে। যেমন তিনি বলার চেষ্টা করেছেন যে মার্কেটের শুরুর দিকে কেভিন ওয়ার্সকে ফেড চেয়ার মনোনয়ন দেওয়ার ফলে মার্কেট কিছুটা নেগেটিভ রিয়্যাক্ট করেছিল, সেটা স্টক মার্কেট হোক, সেটা ক্রিপ্টো মার্কেট হোক, সেটা আমাদের বিভিন্ন মেটাল রয়েছে গোল্ড সিলভার। ফেড চেয়ার কেভিন ওয়ার্সের মনোনয়ন করার পরে আমরা সকলেই কিন্তু দেখেছি যে মার্কেটে কিন্তু নেগেটিভ রিয়্যাক্ট করেছিল। তো আমাদের টমলি সেটাকে আসলে সেই প্রতিক্রিয়াটাকে ভুল বলেছেন। কারণ হিসেবে তিনি যেটা বলেছেন, তিনি মনে করেন কেভিন ওয়ার্স আসলে টাইট প্রজাতির লোক হলেও, টাইট মনোভাবের লোক হলেও তিনি আসলে রেড কাট করার পক্ষে রয়েছেন এবং অথবা রেড কাট করতে পারে, কিন্তু ব্যালেন্স শিট সেই ছোটো রাখতে চায়। ব্যালেন্স শিট ছোটো রাখা মানে কি? অর্থাৎ লিকুইডিটি মার্কেট থেকে তুলে নিতে চায়, অর্থাৎ কোয়ান্টিটিভ ইজিং কমাতে চায়, কোয়ান্টিটিভ টাইটেনিংয়ের তার বেশি যোগ। তো এটা পুরোপুরি একটা মিক্সড পলিসি, ঠিক আছে। সো এটা পুরোপুরি একটা মিক্সড পলিসি এবং কনফিউজিং পলিসি। সো আমরা সকলেই জানি, আমরা লিকুইডিটি সেন্সিটিভ মার্কেট, বাজার থেকে লিকুইডিটি তুলে নিলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সেটা রেড কাট হলেও কিন্তু আমাদের অবস্থা খারাপই হবে। অ্যান্ড 2 নম্বরে যদি আমরা আরেকটা নিউজের কথায় আসি, জাপান এবং ইউএসএ $36 বিলিয়ন গ্যাস মিনারেল ডিল হয়েছে। সেটা আসলে ডোনাল্ড ট্রাম্পের প্রিভিয়াস একটা ডিল ছিল, ঠিক আছে। সো এটা মোটামুটি কিছুটা ভালো নিউজ, এই নিউজটা অত্যন্ত ভাইরাল হয়েছে। অ্যান্ড 3 নম্বরে যে নিউজ, ইউকে ইন্টারেস্ট রেট কাট এক্সপেক্টেড ইন মার্চ। তো মার্চ মাসে আমাদের আসলে ইংল্যান্ড থেকে একটা ইন্টারেস্ট রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে ইনফ্লেশন ড্রপ। সো আমরা যদি ইনফ্লেশন ড্রপে একটু চেক দিই আসলে সত্য কিনা। সো আমাদের ইনফ্লেশনের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাপানের ইনফ্লেশন। তো আমরা দেখতে পাচ্ছি যে জাপানের ইনফ্লেশন কী কারণে গুরুত্বপূর্ণ আমি একটু পরে আসবো। আমি আগে ইউকেটটা দেখি, ঠিক আছে। ইউকেটটা যদি দেখি আমাদের 3.34 ছিল প্রিভিয়াসলি, অ্যান্ড নেক্সট ডাটা অনুযায়ী 3 এসেছে, ঠিক আছে। আমরা যে রিসেন্ট ডাটাটা পেয়েছি আমাদের ইউকেতে ইনফ্লেশন রয়েছে 3-র কাছাকাছি। সো এই কারণে ইউকেতে একটা রেট কাটের মার্চে একটা রেট কাটের এক্সপেকটেশন রয়েছে। আর জাপানেরটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন? কারণ জাপান আমাদের ইনফ্লেশন কিন্তু কিছুটা কমেছে, প্রিভিয়াস ছিল 2.9 এবং রিসেন্টলি যে ডাটা পেয়েছি 2.1, অর্থাৎ জাপানেও ইনফ্লেশন আমাদের কমেছে। তো ইনফ্লেশন যখন কমে তখন কিন্তু রেট কাট না করলেও রেট হাইক করার মতো কোনো ডিসিশন কিন্তু আসার সম্ভাবনা কম থাকে। এবং জাপানের যে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু রেট কাট করার পক্ষে খুব একটা বেশি, রেট হাইক করার পক্ষে খুব একটা বেশি থাকে না। আর আমরা জানি জাপানে যদি রেট হাইক করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম লিকুইডিটি জাপান প্রোভাইড করে, বেশিরভাগ লিকুইডিটি জাপান প্রোভাইড করে। সো জাপানে যদি ইন্টারেস্টের রেট হাইক করা হয় সেক্ষেত্রে পুরো বিশ্বের অর্থনৈতিক অবস্থার কিন্তু একটু টানাপোড়েন চলে। সো যেহেতু আমরা জাপান ইনফ্লেশন কিছুটা কম দেখতে পাচ্ছি এবং নতুন যে প্রধানমন্ত্রী তিনি সম্ভবত খুব দ্রুতই ব্যাংক অফ জাপানের সাথে একটা বৈঠকে বসবেন। তো আমরা যখন জানতে পারবো অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো। এবং ওইখান থেকে ব্যাংক অফ জাপান থেকে আমরা যদি দেখি আগামীতে হয়তোবা রেট হাইক করছে না, কাট না করলেও রেট হাইক করছে না, সেটা আমাদের জন্য একটু স্বস্তিদায়ক হবে। সো নেক্সটে যদি আমরা আসি ইনস্টিটিউশনাল ডিমান্ডে, দেখুন প্রতিনিয়ত তাদের এখন কনফিউজড, তারা 2 দিন 3 দিন আসলে বাই করে আবার কিন্তু তারা সেল করে, পুরোপুরি কনফিউজ, তারা এক নাগারে কিন্তু অ্যাকুমুলেট চালাচ্ছে না। যখন আবার অ্যাকুমুলেট চালাবে তখন আমরা পজিটিভিটি খুঁজে পাবো মার্কেটে। অ্যান্ড যদি আমরা হিট ম্যাপে আসি অ্যান্ড এটাকে যদি আমরা
এক্সচেঞ্জ নয়, সিম্বলে যদি দেই সেক্ষেত্রে আমরা আরও ডিটেলস দেখার চেষ্টা করব। এটা আমার ডেইলি টাইম ফ্রেমের নিচের দিকে লিকুইডিটি রয়েছে, তো ডেইলি টাইম ফ্রেমের নিচের দিকে মার্কেট যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। অ্যান্ড 2 নম্বরে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, আমাদের উপরের দিকে লিকুইডিটি একটু কম রয়েছে উইকলি টাইম ফ্রেমে, তারপরেও কিন্তু $70,000 উপরে যে সুইংটা রয়েছে তার উপরে বেশ কিছুটা লিকুইডিটি জমে রয়েছে। মার্কেট ওই দিকে মুভমেন্ট করলেও করতে পারে, তার আগে কিন্তু 66-র দিকে কিন্তু একটা সুইপ মারার সম্ভাবনা মার্কেটের অত্যন্ত বেশি রয়েছে। সো এইবার আমরা টেকনিক্যাল পার্টটা নিয়ে আলোচনা করব। অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে, ভিডিও খুবই দ্রুত শেষ করে দিব। সো এবার আমরা টেকনিক্যালি দেখার চেষ্টা করব যে মার্কেট অ্যাকচুয়ালি কোথায় যেতে চায়। পরিষ্কারভাবে ওয়ারেন বাফেট আমাদের জানিয়ে দিয়েছিল ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, রাইট? ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। সো এবার আমরা এখানে একটা ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং পেয়েছি, রাইট? সো এইবার যদি এখানে আমরা একটা ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং পাই সেক্ষেত্রে বেয়ারিশ রিটেস্ট হিসেবে অবশ্যই 0.382 পর্যন্তই যাবে, তো গিয়েছেও তাই 0.382 পর্যন্তই গিয়েছে। নেক্সটে যদি আমরা লক্ষ্য করি, দিস ইজ ইউর ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড আলটিমেটলি ডাউন ট্রেন্ডই কন্টিনিউ করছে। এইখানে আমাদের যে মেজর সুইং ছিল, আমরা উইকলি টাইম ফ্রেমে যে আপ ট্রেন্ডের মধ্যে ছিলাম তার মেজর সুইং কিন্তু ব্রেকডাউন দিয়ে দিয়েছে, অর্থাৎ আমরা এখন কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যেই রয়েছি। সো এইবার ডাউন ট্রেন্ডের মধ্যে থাকলেও মার্কেট একবারে এইভাবে পড়বে না, লাইক দিস, একবারে এইভাবে পড়ে যাবে না, ঠিক আছে? কখনোই হবে না। অবশ্যই মার্কেট বেয়ারিশ রিটেস্ট করবে, দেন নিচে যাবে, বেয়ারিশ রিটেস্ট করবে, অ্যাকুমুলেশন হবে অনেক দিন, ম্যানিপুলেশন হবে, হয়তোবা দেন আমরা রিকভারি এক্সপেক্ট করতে পারি। ইনস্ট্যান্ট আমরা একটা বেয়ারিশ রিটেস্ট ছোটোখাটো এক্সপেক্ট করব শর্টার টাইম ফ্রেমে, বাট লঙ্গার টাইম ফ্রেমে মার্কেটকে কিন্তু অনেক দিন এখন অ্যাকুমুলেশন জোনের মধ্যে থাকতে হবে, দেন হয়তোবা একটা লিকুইডিটি সুইপ নিচের দিকে হবে, দেন হয়তোবা মার্কেট আবার উপরের দিকে মুভমেন্ট করতে পারে একদম ইনস্ট্যান্ট। এখন আমরা উপরের দিকে মুভমেন্ট করার সম্ভাবনা খুবই কম রয়েছে। অ্যান্ড আমরা যদি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখি, সো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ নেটওয়ার্কের কারণে খুব একটা বেশি লোড হচ্ছে না। সো আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখব, ঠিক আছে? আমরা যদি উপরের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, শর্টার টাইম ফ্রেমে আসবো আমরা। তো শর্টার টাইম ফ্রেমে আসলেও নেটওয়ার্কের একটা প্রবলেমের কারণে কিন্তু আমরা আসলে লোড হচ্ছে, ঠিক আছে? সো আমরা এখন ইথিরিয়ামের দিকে একটু যাই। সো ইথিরিয়ামের দিকে যদি তাকান, ইথিরিয়াম কিন্তু পরিষ্কারভাবে উইকলি টাইম ফ্রেমে একদম পরিষ্কারভাবে আমাদের একটা এক্সট্রিম ডিসকাউন্ট লেভেলের মধ্যে রয়েছে, অর্থাৎ যারা ইথিরিয়ামে আসলে খুব বেশি ভয় পাচ্ছেন এই সমস্ত জোন, ঠিক আছে? আমাদের 0.786 দেখুন, 0.786 আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল, ঠিক আছে? সো এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল থেকে ইথিরিয়াম কিছুটা কিন্তু রিয়্যাক্ট করার চেষ্টা করছে। তো যেহেতু এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল থেকে আমাদের ইথিরিয়াম কিছুটা রিয়্যাক্ট করার চেষ্টা করছে, সুতরাং আমরা কিন্তু ইথিরিয়ামে কিছুটা রিকভারি হয়তোবা আমরা লঙ্গার টাইম ফ্রেমের জন্য দেখতে পারি। শর্টার টাইম ফ্রেমের জন্য এখন মার্কেট এখান থেকে সাইডওয়েজ থাকার সম্ভাবনা রয়েছে, উপরে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তো ইথিরিয়াম লঙ্গার টাইম ফ্রেমের জন্য আমি ব্যক্তিগতভাবে বুলিশ রয়েছি, নিচের দিকে যত আসবে অ্যাকুমুলেশন করা যেতে পারে, ঠিক আছে? অ্যান্ড দ্বিতীয়ত আমরা ইউএসডিটি ডমিনেন্সের দিকে যদি তাকাই, অলমোস্ট কিন্তু টপ আউটের কাছাকাছি, ঠিক আছে? অলমোস্ট টপ আউটের কাছাকাছি, অলমোস্ট অনেকটা উপরে রয়েছে। সো আরও কিছুটা উপরে গেলে মার্কেটে আমরা আরও কিছুটা নিচে দেখতে পারবো, কিছুটা কারেকশন নিয়েছে যেহেতু ডেইলি টাইম ফ্রেমে, আরও কিছুটা উপরে গেলে আমরা কারেকশন, এগুলো আরও ডিটেলসে বলবো, যেহেতু নেটওয়ার্কের একটা প্রবলেমের কারণে আমাদের আসলে শুধু লোড হচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি দেখাতে পারছি না। এখন যদি একটু শর্টার টাইম ফ্রেমে যাই, শর্টার টাইম ফ্রেমে যদি যাই, বিটিসিতে আমরা অ্যানালাইসিস করবো, যেটা করার জন্য এতক্ষণ আমি ওয়েট করলাম। সো দেখুন, ডেইলি টাইম ফ্রেমে স্টিল আমাদের ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, একদম মানে চশমা লাগবে না, এমনিতে যদি দেখেন আপনি ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, রাইট? সো যেহেতু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, বেয়ারিশ একটা রিটেস্ট আমরা এখন এক্সপেক্ট করবো। সো অনেকখানি নিচে পড়ে গেছে, বেয়ারিশ রিটেস্টে যদি করে সেক্ষেত্রে অবশ্যই আমরা এই পর্যন্ত 74 পর্যন্ত এক্সপেকটেশন রাখতে পারি, আনটিল আমাদের লোকাল সাপোর্ট যেটা রয়েছে 60,000 সেটা যদি ধরে রাখতে পারে। অ্যান্ড আরও শর্টার টাইম ফ্রেমে যদি যাই, স্টিল 4 ঘন্টার টাইম ফ্রেমে মেজরভাবে ডাউন ট্রেন্ডেই রয়েছে, বাট 4 ঘন্টার টাইম ফ্রেমে এখন রয়েছে সাইডওয়েজ। এইভাবে যখন ফলিং ওয়েজ প্যাটার্ন দিয়ে ব্রেকআউট দেয়, যখন আমরা ব্রেকআউট দেখতে পাই, তখন আমরা মোটামুটি 4%-এর মতো একটা পাম্প দেখতে পাই। সো শর্টার টাইম ফ্রেমে যাবো, আমরা বায়াসটা নির্ধারণ করার চেষ্টা করব আরও শর্টার টাইম ফ্রেমে যাই, এই যে দেখুন ফলিং ওয়েজ প্যাটার্নের মধ্যেই কিন্তু স্টিল রয়েছে। সো এই প্যাটার্নটা যখন আমরা দেখতে পারবো যে ব্রেকআউট হয়েছে, তখন হয়তো বা আমরা ওই যে $70,000, $71,000, $72,000 এগেন কিন্তু মুভমেন্ট করতে
পারে আনটিল কিন্তু এটা ইন্টারনালি ডাউন ট্রেন্ডের মধ্যেই রয়েছে। যদি ফিফথ ধরেন অবশ্যই 0.5618 অ্যান্ড 786 থেকে কিছুটা হলেও রিয়্যাক্ট আসবে। অ্যাজ এ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এইটাই বলে। যদি আমরা এতটুকু একটা সুইং লো অ্যান্ড সুইং হাই থেকে ফিফথ ধরি, অবশ্যই আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন 0.5, এই যে দেখুন 0.5 এসেছে একটা রিয়্যাক্ট, 0.618 ট্যাপ করছে একটা রিয়্যাক্ট, অ্যান্ড 0.786 যখন আসবে তখন কিন্তু আলটিমেটলি আমাদের এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে, যেটা আমাদের এটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে চলে যেতে পারে। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর আজকে আমাদের একটু যেহেতু নিউজ রয়েছে আজকে এবং আগামীকাল, অবশ্যই একটু অ্যালার্ট থাকার চেষ্টা করবেন। মার্কেট ভলাটাইল থাকতে পারে, স্টপ লসগুলো টাইট রাখবেন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।